মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিলেন। নির্দেশের পরই অ্যাকশনে সিআইডি। বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরো এক। এফআইআর এ নাম থাকা সাইফুদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডি। বাগনানে বিজেপি কর্মী খুনে আগেই গ্রেফতার করা হয়েছিল 10 জনকে, এবার আরো একজনকে গ্রেফতার করা হলো, অর্থাৎ এই ঘটনায় গ্রেফতার বেড়ে হলো 11। 17 জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। সেই ঘটনায় গতকাল নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তারপর তিনি কড়া নির্দেশ দেন। তার নির্দেশের পরই অ্যাকশনে সিআইডি। আমাদের সঙ্গে সরাসরি সন্তু রয়েছেন প্রতিনিধি। সন্তু, এই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, তার নাম সাইফুদ্দিন। এই সাইফুদ্দিনকে, তিনি এই ঘটনায় কিভাবে যুক্ত? দেখো, যেটা জানা যাচ্ছে শামপুর থানা এলাকা থেকে এই শেখ সৈফুদ্দিনকে গতকাল রাতে গ্রেপ্তার করে সিআইডি। প্রশান্ত দে খুনে এই প্রত্যক্ষভাবে জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে এবং এফআইআর এ এই শেখ শাহাবুদ্দিনের কিন্তু নাম ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গতকাল রাতে শামপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতকে আদালতে তোলা হবে। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগনান থানা এবং প্রশান্ত দের বাড়িতে এসেছিলেন এবং তিনি থানাতে দাঁড়িয়ে কার্যত বলেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই প্রশান্ত দে খুনের ঘটনায় যারা জড়িত আছে তাদের পাতাল থেকে খুঁজে বের করা হবে। তারপরেই দেখা যাচ্ছে অ্যাকশন মুডে যায় পুলিশ ও সিআইডি এবং গতকাল রাতে শামপুরের থেকে সেই শেখ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে, তাকে উলুবাড়ি আদালতে তোলা হবে। সন্তু, কিভাবে তার খোঁজ পেলেন তদন্তকারীরা? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাকি যাদের এখনো ধরা যায়নি তাদের খোঁজে কিন্তু রীতিমধ্যে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। এবং গতকাল রাতে মোবাইল ট্র্যাক করেই প্রাথমিক অনুমান যে মোবাইল ট্র্যাক করেই তাকে শামপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করেছে সিআইডি। এবং যেটা জানা যাচ্ছে যে প্রশান্ত দে প্রত্যক্ষভাবে কিন্তু এই শেখ সৈফুদ্দিন জড়িত এবং তার এফআইআর নামও আছে এবং তার ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ উলুবাড়ি আদালতে তোলা হবে। বেশ, ধন্যবাদ সন্তু। আমার স্বামী আমার ছোটোখাটো রাখি ব্যবসা নিয়েই সারাদিন কাটায়। সেই দিন হঠাৎ আমাকে 9টার পর কাজ নিয়ে বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলে গেল। 10:30 নাগাদ আমি ছেলেকে ফোন করতে বললাম, ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, বলছে যাচ্ছি। 12টার পর যখন আর ফোন করছি আর ফোনে পাচ্ছি না। তারপর আমার বোনপোকে তখন 1টা বাজে, তখন বললাম যে এখনও আসেনি, এরকম তো রাত তো করেনি। অন্যজন ফোন ধরার পর ও বলছে মেসো কোথায়, বলছে তোর মেসো মার্ডার হয়ে গেছে, এখান থেকে নিয়ে যা। বোনপোকে বলছে তুই এখানে আর তোকেও মেরে ফেলে দেবো। যারা আমার স্বামীকে হত্যা করেছে ওনারা যেন শাস্তি পায়, ওনাদের যেন ফাঁসি হয়, ওরা যেন না ছাড়া পায়। গতকালই বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের উপপ্রধান এবং তার দলবলের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মী প্রশান্ত দের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের ফাঁসির দাবি করছেন নিহতের পরিবার। আমার ছেলে মাল ফাল দিতে যায়, নিয়ে আসে আমার সঙ্গে। সেদিনে রাত্রিরে আমি জানিই না আমার ছেলে ঘর থেকে চলে গেছে, কিন্তু আমি ছেলের সঙ্গে দেখাও করতে পারলাম নি, কথাও বলতে পারলাম নি। মুখ্যমন্ত্রীরই ভরসা, ওই ছেলে মেয়েদের ভরসা মুখ্যমন্ত্রী, আর আমি বুক ধরেই বা কী করে থাকবো? আমার ছেলেটাকে এইভাবে কি করে মারলো, আমরা কি করে বাঁচবো এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? যারা করেছে তাদের যেন শাস্তি হয়, যেন না ওদের ছাড় পায়, আর যেন ওদের ফাঁসি হয়। আমি ভোরবেলা খবর পেলাম যে আমার ছেলে এরকম, তো নুনঠিয়া থেকে কয়েকটা ছেলের সঙ্গেই গেছিলো, একা যায়নি, ওর দিকে ডেকে নিয়ে গেছিলো, ওই তো চলে গেছিলো। কিন্তু বাড়িতে যখন ফোন করছে উনি আর ফোনে বললো যাচ্ছি বললো, তারপর থেকে আর বলেনি। বলে কি তোমার ছেলেকে ফোন করে রেখে দিয়েছি, নিয়ে যাও, পুলিশ এগুলোকে দেখুক। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিচার চাইছে, বিচার নাহলে আমি তার ছেলেকে ফিরে পাবো নি, ভালো এখন বিচার চাই। পাতালে থাকলেও গ্রেফতার। বাগনানে বিজেপি কর্মী খুনে কড়া মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী খুনে 51 জনের বিরুদ্ধে এফআইআর, জালে 11 আর বাকিদের ধরতে কড়া বার্তা শুভেন্দু।
আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, তারপরেই অ্যাকশনে সিআইডি। বাগনানে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। এফআইআর এর নাম থাকা সাইফুদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডি, অর্থাৎ এই ঘটনায় গ্রেফতার বেড়ে হলো 11। তামান্না খুনে প্রায় সব অভিযুক্তই গ্রেফতার। ভিন রাজ্য থেকে আরো 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তামান্নার মায়ের সঙ্গে বৈঠকের পরই জোর অ্যাকশন। গুরুগ্রাম, নাগপুর থেকে জালে আরো 12। তামান্না খুনের বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত। সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি মুখ্যমন্ত্রীর, সরকারের অগ্রাধিকার তামান্নার জন্য ন্যায় বিচার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। তামান্নার জন্য ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি, লিখেছেন মুখ্যমন্ত্রী। এই মামলায় দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি কৃষ্ণনগর জেলা পুলিশ কর্মীদের প্রশংসা করছি, নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এফআইআর এ নাম থাকা প্রায় সব অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। প্রতিশ্রুতি পূরণ, সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তামান্না খুনের তদন্তে পিপি বদল, মায়ের দাবি মেনে সরকারি আইনজীবী বদল। বিভাস চট্টোপাধ্যায়কে পিপি নিযুক্ত রাজ্যের। তামান্নার বাড়িতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, পরিবারের সঙ্গে কথা সরকারি আইনজীবী। ওদের আমি কঠোর শাস্তি চাইছি, আমি 24 জনের কঠোর শাস্তি চাইছি। আমি ওদের ফাঁসি চাইছি, যাবজ্জীবন জেল চাইছি। যে কাজটা 1 বছর আগে করা দরকার ছিল সেই কাজটা টিএমসি সরকার করেননি, এখন করছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মামলাটা প্রায় 1 বছর হয়ে গেছে। কারণ অ্যাজ এ প্রসিকিউটর আমার পিও ভিজিট করা খুব জরুরি। আমি আমার তরফে মামলাটা কিভাবে করা যায় সেটার দিন দেখার জন্য আমার মনে হয়েছে যে ইনভেস্টিগেশনে আরও বেটার করে করা উচিত। আমি সেটা অফিসারদের যে ওনারা দেখেছেন ওনারা করবেন, কিন্তু যেহেতু আমার ট্রায়াল খুব তাড়াতাড়ি শুরু হবে, অলরেডি চার্জ ফ্রেম হয়ে গেছিলো, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যেহেতু আমি প্রসিকিউটর হিসেবে এসেছি, ওনার আমার ওপর খুব আস্থা, আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে। তো আমি ওনার আস্থা কতটা রাখতে পারি আমাকে একটু চেষ্টা করতে। গ্রেফতার শওকত ঘনিষ্ঠ খাইরুল ইসলাম। আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতার খাইরুল। আগেই পুলিশের জালে শওকত মোল্লা। শওকতের গ্রেফতারের পর বেপাত্তা ছিল খাইরুল, কিন্তু শেষ রক্ষা হলো না। আমাদের সঙ্গে কল্যাণ রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, ঠিক কিভাবে গ্রেফতার করা হলো তাকে, কারণ তিনি তো বেপাত্তা ছিলেন, তার খোঁজ কিভাবে পেলেন তদন্তকারীরা? একেবারেই পুলিশ সূত্রে যে বিষয়টি উঠে আসছে যে খায়রুল ইসলাম সে তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে তার সঙ্গে বেশ কিছু তার সহযোগী ছিল, তাদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে পালিয়ে যাচ্ছিলেন এবং উত্তরবঙ্গে পালিয়ে যাওয়ার পথেই বহরমপুরের বলরামপুর বাইপাস এলাকা থেকেই তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু এই উত্তর কাশীপুর থানায় নিয়ে আসছে। এখনো পর্যন্ত তাকে থানায় নিয়ে আসেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই এই খায়রুল ইসলামকে তাকে গ্রেপ্তার করে এই উত্তর কাশীপুর থানায় নিয়ে আসবে। তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে কারণে পুলিশ গ্রেপ্তার করেছে
যে 2023 সালে যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই পঞ্চায়েত ভোটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং বোমাবাজি গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল বহু আইএসএফ কর্মী। সেই ঘটনায় এর আগে আরাবুল ইসলাম গ্রেপ্তারও হয়েছিল, কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি। সেই নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আগেও সরব হয়েছিল আরাবুল ইসলাম, কিন্তু সেই ঘটনার পর এই খায়রুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ। তাকে কিন্তু বেশ কয়েকদিন ধরে এলাকায় দেখতে পাচ্ছিল না। পুলিশ গোপন সূত্রে খবর পায় উত্তরবঙ্গে পালিয়ে যাচ্ছে। সেই সময় তাকে ধাওয়া এবং ধাওয়া করে বলরামপুর এলাকার বলরামপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ কল্যাণ। একুশের লড়াই, ধর্মতলায় ধর্মযুদ্ধ। এবার 21শে জুলাই হাতছাড়া মমতা তৃণমূলের। 21শে জুলাইয়ের সভা করতে চেয়ে চিঠি নব তৃণমূলের। কলকাতা পুলিশকে চিঠি চেয়ারপারসন অরূপ রায়ের। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ নব তৃণমূলের চিঠি। সভা করতে চেয়ে অনুমতি চিঠি মমতা তৃণমূলেরও। ক্ষমতায় আসার আগেও তো 21শে জুলাই হয়েছে, 2011 আগেও তো 21শে জুলাই হয়েছে, 2004 যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা সাংসদ, 2006 যখন আমরা মাত্র কয়েকজন তৃণমূলের বিধায়ক, তখনও তো 21শে জুলাই হয়েছে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেদিন তো তৎকালীন প্রদেশ কংগ্রেস তো বিরোধিতা করেছে। দলের থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের শহীদ তর্পণ, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে এই শহীদ তর্পণটা করার। দেখুন, 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। কালীঘাট তৃণমূল বলছে যে তারা যদি 21শে জুলাই পালন করেন এবং সেটা ধর্মতলাতেই করবে। ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারে, এবং আমাদের উত্তর আপনারা আমাদের এনসিডব্লিউ মিটিংটা হয়ে যাওয়ার পরে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই চেহারা কি হবে তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা ইতিমধ্যে পুলিশকে চিঠি দিয়ে পুরনো জায়গা অর্থাৎ ভিক্টোরিয়া হাউসেই তারা এই সমাবেশ করতে চাইছেন, এবং তাদের বক্তব্য যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল তার মধ্যে ধর্মতলা পড়ে এবং ওই ভিক্টোরিয়া হাউসের সামনের ঘটনার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে, তাই তারা সেখানে সভা করতে চান। যদিও কিছুদিন আগে একটি কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি মামলার ক্ষেত্রে রাস্তা বন্ধ করে 21শে জুলাই করা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা তার সমালোচনা করা হয়েছে। অন্যদিকে অপর গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের অর্থাৎ ঋতব্রত সন্দীপনদের গোষ্ঠী, তারাও 21শে জুলাই নিয়ে দলের কর্মীদের যে আবেগ এবং তাদের সঙ্গে যে সমস্ত নেতারা রয়েছে তাদের যে আবেগের কথা মাথায় রেখে তারাও চাইছেন 21শে জুলাই পালন করতে। তবে তারা কোথায় করবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও মনে করা হচ্ছে কর্মীদের আবেগকে ধরে রাখতে যদি নাম এবং প্রতীককে হাতে পেতে হয় তাহলে 21শে জুলাই তাদের কাছে অন্যতম অস্ত্র হবে। ফলে এবার তৃণমূলের 21শে জুলাই কর্মসূচি ঘিরেও দুই শিবিরের মধ্যে টানাটানি। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। মমতার তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহারের লড়াই এবার থানায়। 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ। প্রগতি ময়দান, কালীঘাট সহ 4 থানায় মমতা তৃণমূলের অভিযোগ। বিনা অনুমতিতে দলের নাম ব্যবহারের অভিযোগ। আমরা 22শে জুন আমরা একটি মিটিং করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবং ওয়ার্কিং কমিটি আমরা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অরূপ রায় আমাদের চেয়ারপারসন, তো সেইটাও আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো সেই কারণেই আমরা এই মিটিংটা এখানে করেছি তৃণমূল কংগ্রেসের লোগো নিয়ে। এতে তো কোনো অসুবিধা নেই কোথাও। ওনারা বলছেন এটাতে নাকি প্রতারণা করা হচ্ছে। সেটা ওনারা কি বলছেন ওর জবাব আমি দেব না। আমরা সঠিক পথে আছি এবং যা করছি সেটা আইন মেনেই করছি, এটুকু আপনাকেই বলতে পারি। গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। যে মেজরিটিতে আছে পার্টির সেই তৃণমূল, কি যার বাড়িতে অফিস ছিল সেই তৃণমূল, যে যেতেই নি সেই তৃণমূল, তো বোঝাই যাচ্ছে না। কম এখন ওটাই চলবে, কেস কাচারি আর ওই প্যারেড চলবেই। যে পার্টি অফিসই খালি হয়ে গেছে,
তো লোকসভা বিধানসভার বেশিরভাগ সদস্য চলে গেছেন, তো সেই পার্টির অস্তিত্ব আছে কি? রিষড়ার খবর দেখাবো। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। রিষড়ায় পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন, গলা কেটে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। মহিলার চিৎকার শুনে পুলিশে খবর দেওয়া হয়, আর পুলিশ এসে মনিকার দেহ উদ্ধার করে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী দীপঙ্কর। বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ স্বামী। এখানে বাচ্চাটা খুব চিৎকার করছে। আমি ভাবছি পাশের বাড়ি ওর একটা বাচ্চা আছে। পাশের বাড়ির বউটা বললো, ওর বাড়ি কাজ করে ওর মা, ইশারা করে বললো মা মারা গেছে। দৌড়ে আমি গেলাম, আমাদের পাশের বাড়ির বউটা গেল, গিয়ে এরকম দেখছি শোয়া রয়েছে, গলায় এরকম কাটা, গলা কাটা, এখানে অনেক রক্ত জড়ো। ওর মা চিৎকার করছে আমার মেয়ে মার্ডার হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে। তখন আমরা দৌড়িয়ে গেছি, গিয়ে দেখে আসলাম ওর গলা কেটে পড়ে আছে। স্বামী স্ত্রী নাকি ঝগড়া হয়েছিল, সব দিল্লি থেকে সেই দিনই এসেছিল, শুক্রবার এসেছিল, ওই শুক্রবার রাত্রেই এই ঘটনা হয়েছে। দিল্লিতে চাকরি করতো, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, ওখানে হোটেলে হয়তো কাজ করতো। স্থানীয় সূত্রে খবর, মনিকার স্বামী দীপঙ্কর তিনি দিল্লিতে কর্মরত ছিলেন এবং গত পরশু অর্থাৎ শুক্রবার তিনি বাড়িতে ফেরেন। এই ভাড়া বাড়ি প্রায় 7-8 মাস ধরে মনিকা দীপঙ্কর তাদের শিশুকন্যাকে নিয়ে এই বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং দীপঙ্কর কর্মরত ছিলেন দিল্লিতে, তাই এখানে মনিকা এবং তার শিশুকন্যা তারা দুজনেই এখানে থাকতেন। কিন্তু গতকাল সকালবেলা যখন তার শিশুকন্যাকে সবাই আশেপাশে প্রতিবেশীরা কান্নাকাটি করতে শোনে, ঠিক সেই সময় তারা বাড়িতে আসলে সেখানে তারা জানতে পারেন বাড়ির দরজা খোলা এবং ভেতরে মনিকার গলাকাটা মৃতদেহ নিচে পড়ে রয়েছে। এই গোটা ঘটনায় তৎক্ষণাৎ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশকে খবর দেয়া হলে রিষড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। দীপঙ্করের খোঁজ শুরু করে রিষড়া থানার পুলিশ। তারপরে যে ছবি আমরা দেখতে পাই, গতকাল বিকেলবেলা বেলগাছিয়া মেট্রোতে আত্মঘাতী হওয়ার খবর আসে এবং সেখানে যে দেহ সামনে আসে, সেই দেহ পরে জানা যায় তা আদতে দীপঙ্কর সরকারের। মূলত ঠিক কী কারণে এই মৃত্যু হলো, কী কারণে এই খুন করলেন দীপঙ্কর, সেই প্রশ্ন এখনও রয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দুজনের মধ্যে অশান্তি এবং ঠিক সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছেন দীপঙ্কর, তেমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। তবে সেই দিন অর্থাৎ শুক্রবার তিনি দিল্লি থেকে আসার পরে ঠিক কী ঘটনা নিয়ে এই অশান্তি, সেই সমস্ত কিছু তদন্ত করে দেখছে স্থানীয় পুলিশ। ক্যামেরায় মনোজ কুমার যাদবের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, রিষড়া। বদলের বাংলায় শ্যামাপ্রসাদ স্মরণ। 125তম জন্মবার্ষিকীতে বছরভর কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছে সরকার। 6 জুলাই জন্মজয়ন্তীর আগে শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা। শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা বাড়ায় খুশি কালনার শিল্পীরা। দিন রাত এক করে কাজ করছেন কালনার ভাস্কররা। 6 জুলাই জন্মজয়ন্তীর আগে শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা। আমাদের সঙ্গে নবকুমার রয়েছেন প্রতিনিধি সরাসরি। নবকুমার, এই যে মূর্তির চাহিদা বাড়ছে, কতটা খুশি কালনার শিল্পীরা? একদমই তাই অনিন্দিতা। বিষয়টা হচ্ছে যে কালনায় যে শিল্পীরা যারা কাজ করছেন, জগৎ মন্ডল তাদের মধ্যে অন্যতম। তিনি ইতিমধ্যে 12খানা মূর্তির অর্ডারও পেয়ে গেছেন এবং সেখান থেকে তিনি মাস্টার যে কপিটা করছে তার প্রায় 1.5 মাস সময় লেগে গেছে এবং তাদের সবাই মিলে এই কর্মযজ্ঞে সামিল হয়েছে। রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে যে মূর্তির চাহিদা শ্যামাপ্রসাদে বেড়েছে এ বলতে একদম দ্বিধা নেই। কারণ হচ্ছে এর আগে বড় বড় স্ট্যাচু বিভিন্ন রকম মনীষীদের করা হয়েছে, কিন্তু এর আগে ইতিপূর্বে এরকম ধরনের বরাত বা শ্যামাপ্রসাদের কোনো পায়নি। তাই এই পাওয়াতে এই যে নতুনত্ব কাজের সৃষ্টি শিল্পকলা, তাতে ভীষণ খুশি এবং আগামী দিনে আরো অর্ডার আসছে তাদের। কিন্তু যেহেতু সময় সামনে 6 জুলাই, তা এর মধ্যে আর অর্ডার ধরতে পারছে না। রীতিমতন একটা কাজের বা শিল্প জগতের একটা জোয়ার এসছে বলেই বলা যেতে পারে। ধন্যবাদ নবকুমার। রাজ্যে পালা বদলের পর হলদিয়ায় শিল্পে গতি আনতে তৎপরতা। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ উদ্যোগ। হলদিয়া উন্নয়ন পর্ষদের স্পেশাল ড্রাইভ শুরু। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, গা ঘেঁষে বয়ে গেছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল। একের পর এক কারখানা,
স্থানীয়দের দাবি এই কারখানাগুলির বেশিরভাগই তৈরি হয়েছে বছর 30 আগে। তৃণমূল জামানায় শুধুমাত্র ঝাঁপ পড়েছে, নতুন শিল্প কার্যত আসেনি। রাজ্যে পালাবদলের পর এবার হলদিয়ায় দিন বদলের তোড়জোড়। হলদি নদীর তীরে শিল্পে গতি আনতে তৎপরতা। সৌজন্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ ড্রাইভ শুরু করেছে তারা। এসডিএ কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছে এসডিএল কাছ থেকে, ওনারা জমি চাইছেন, ওখানে কিছু ডেটা সেন্টার করতে চাইছেন, তার জন্য যে আছে জমি চাইছেন, আলোচনা করে ওনাকে জমি দেব। হলদিয়া বন্দরকে কেন্দ্র করে শিল্পাঞ্চল, কিন্তু পলি জমে নাব্যতা কমেছে হলদি নদীর। এর জেরে হলদিয়া বন্দরে জাহাজ যাতায়াতে সমস্যা। স্থানীয়দের দাবি তৃণমূল জামানায় শিল্পাঞ্চলের উন্নয়নের কাজ থমকে ছিল। অভিযোগ হলদিয়া উন্নয়ন পর্ষদকে কার্যত অকেজো করে রাখা হয়েছিল। পালাবদলের পর হলদিয়া উন্নয়ন পর্ষদকে ফের সক্রিয় করা হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বৃহস্পতিবার বৈঠকে বসেন তিনি। একগুচ্ছ নির্দেশ দেন, শিল্পাঞ্চল জুড়ে যে দখলদারি হয়েছে তা উচ্ছেদ করা হবে। শিল্পের জন্য লিজে নেওয়া জমি ফেলে রাখলে তা ফেরত নেওয়া হবে। তাদের চিহ্নিত করে আমরা বোর্ডে ডিসিশন নেব, ওনাদেরকে সাফিসিয়েন্ট টাইম দিয়ে নোটিশ ইস্যু করা হবে কি আপনাদেরকে অ্যাজ পার টার্মস কন্ডিশন অফ অ্যালটমেন্ট অর্ডার লিজ ডিড কি যে পারপাসে ল্যান্ড দেওয়া হয়েছিল ওই পারপাসে আপনি কাজ করুন, আদারওয়াইজ আপনারা যে আছে এটা অ্যালটমেন্ট ক্যান্সেল করে আমরা অন্য এজেন্সিকে দেবো, অপশন করে অন্য ইন্ডাস্ট্রি আছে যে বি আছে ওপেন মার্কেট এটা দিকে এগোবো। লক্ষ্য হলদিয়ার উন্নয়ন, লক্ষ্য হলদিয়ার শিল্পায়ন। সেই লক্ষ্যে নিজেদের কাজে গতি আনতে চাইছে এইচডিএ। হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।